জুলাই সনদ শুধু সরকারে নয়, জন আকাঙ্ক্ষা বললেন আলী রিয়াজ। সংস্কারের সফলতা নির্ভর করছে রাজনৈতিক ঐক্যের উপর। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের রাজনৈতিক সমর্থন চাইলেন সিইসি। আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও চালুর আশ্বাস। বাংলাদেশমুখী রোহিঙ্গার স্রোত থামছেই না। ১.৫ বছরে ঢুকেছে ১ লাখেরও বেশি। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ। প্রফেসর ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিয়ে এদেরকে হয় বার্মায় পিসফুলভাবে তাদেরকে ফেরত দিতে হবে, আর নইলে তৃতীয় কোনো দেশে দিতে হবে। চৌত্রিশ বছরও শুকায়নি ৯১ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ক্ষত। এখনো অরক্ষিত উপকূলে বেড়িবাঁধ আশ্রয় কেন্দ্র বাড়ানোর দাবি। কানাডার ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টির জয়ে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সরকার গঠনে জোট করতে হতে পারে কার্নিকে। এবং চট্টগ্রাম টেস্টেই প্রথম ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ। সাদমান ইসলামে অর্ধশতক, তাইজুল ম্যাজিকে ২২৭ রানে অল আউট জিম্বাবুয়ে। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত সংবাদ। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে তা সবার ঐক্যের উপরেই নির্ভর করছে। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের শুরুতেই এ কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সবাই একত্রে পথ খোঁজার চেষ্টা করছে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নিতে হবে। ঐক্যমত্য তৈরি করে দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণারও আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিছু জানতে পেরেছেন কিনা আপনি বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে বৈঠক কিন্তু 10:30টার কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। আমরা ঠিক 1:30টার দিকে হয়তো বিস্তারিত জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঐক্যমত্য পোষণ করেছেন এবং কোনগুলোতে দ্বিমত পোষণ করেছেন, এবং নতুন নেগোসিয়েশনের মধ্য দিয়ে আসলে যেসব বিষয়ে তারা ঐক্যমত্যে এসেছেন সেটাও হয়তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তবে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা ঐক্যমত্য কমিশন যে সংসদের 4 বছর করার প্রস্তাব দিয়েছে, সেটিতে তারা দ্বিমত হয়ে 5 বছর করার প্রস্তাব করবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এর বাইরে আরেকটি বিষয় যে সংসদের প্রধানমন্ত্রী, তিনি পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রশ্নেই কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত পোষণ করতে পারে, এমনটাই কিন্তু এর আগে আমরা জেনেছি। তবে আজকে এর বাইরে আরো বেশ কিছু বিষয়ে কথা হতে পারে। সেটি হচ্ছে এনসিসি অর্থাৎ ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল গঠন করার, সে বিষয়টি নিয়েও কিন্তু আজকে কথা হতে পারে, এবং যেখানে সংবিধান প্রণয়ন কিংবা সংবিধানের আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলো যদি পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন হয়, সেটির ক্ষেত্রে সাংবিধানিক কাউন্সিলের যে প্রক্রিয়া এবং সেখানে তাদের মতামতকে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং তাদের ক্ষমতা আসলে কতটুকু দেওয়া হতে পারে, সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা আজকে হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং
ঐকমত্য কমিশন যেটি প্রস্তাব করেছে সেটির মধ্যে আসলে ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে কিন্তু কথা বলা হয়েছে এবং তাদের সেখানে নারীদের আসন কত হতে পারে, কত শতাংশ হতে পারে এবং মূল যে নির্বাচিত সংসদ সদস্য সেখানে কত পার্সেন্ট নারীদের প্রতিনিধিত্ব থাকতে পারে এবং সংরক্ষিত আসনে কতটুকু সংসদ সদস্য নারী থাকতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণ, আসলে সেটিকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এর বাইরে আরো যে 166টি বিষয়ে প্রস্তাব করা হয়েছে সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হতে পারে। এবং এর আগে যেসব বিষয়গুলো নিয়ে তারা ঐকমত্য পোষণ করেছিলেন এর বাইরেও কিন্তু যেগুলোতে দ্বিমত ছিল সেগুলোও কিন্তু অনেক সময় দেখেছি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে তারা ঐকমত্যে এসেছেন, এমন কিন্তু আমরা দেখেছি। এবং আমরা হয়তো কিছুক্ষণ পরেই বৈঠকটি শেষ হবে তখন আমরা হয়তো বিস্তারিত আপনাকে জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোকে নতুন করে তারা ঐকমত্যে এসেছেন এবং রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কারের প্রক্রিয়ায় মোটামুটি একমত, সেই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৈঠকের বিষয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AK নাজিম। নাজিম, অভিযানে কোন বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত কি জানতে পেরেছেন আপনি জানাবেন। আজ বেলা 11:30টার দিকে মূলত চট্টগ্রাম নগর 2 নম্বরের এলাকায় যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় আছে সেই কার্যালয়ে কিন্তু দুদকের একটি অভিযান চলমান রয়েছে। একটু আগে এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে মোহাম্মদ হাসান আলী, ওনার সাথে দুদকের কর্মকর্তারা কথা বলেছেন। কথা বলে এখানে বিভিন্ন কাজে, প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা বা কাজ শেষ করার আগে টাকা তুলে নেওয়া, এইসব বিষয় নিয়ে কিন্তু স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলছেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি তারা এখন সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলবো তাদের যে অভিযানের বিষয়ে যদি একটু করে বিস্তারিত জানতে চাইবো। বলা নেই, ওভারঅল যেটা আমরা দেখার জন্য আপনারা যে এসে যে বিষয়গুলো আপনারা দেখলাম কিছু ফাইল যাচাই বাছাই করার চেষ্টা করেছেন, প্রকৌশলীর সাথেও কথা বলেছেন, স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে তার আফসার বা ফাইলের বিষয়? অফিসিয়াল ফাইল ওয়ার্ক আমরা মোটামুটি ঠিক মতো দিয়েছি। এখন সরেজমিনে দেখতে হবে যে আসলে বিল যতটুকু দিয়েছে কাজ হয়েছে কিনা। তো আমাদের আরো কিছু কাজ আছে, এটা করার পরে বোঝা যাবে যে আসলে কোনো অতিরিক্ত পেমেন্ট হয়েছে কিনা। আপাতত অফিসের কাজগুলো আমরা শেষ করেছি। পাশাপাশি আপনারা তো দেখছি বিভিন্ন জায়গায় এখন অভিযান চলছে, সিটি কর্পোরেশন দিয়ে আজকে আনোয়ারা চলছে। আপনাদের এই যে প্রোঅ্যাক্টিভ যেটা আমরা দেখছি সেটার মাধ্যমে আমরা এটা আশা করতে পারি যে যে দুর্নীতি বিষয়গুলো এখন অভিযোগ আছে, আপনাদের নির্দেশনা আছে, সেগুলো একেবারে সমূল উৎপাদন করবেন আপনারা? আমরা তো চেষ্টা করতেছি, অভিযোগ আসতেছে, আমরা যাচাই করতেছি, মানুষের মধ্যে সচেতনতা বাড়তেছে, তারা উদ্যোগ দেখতেছে, অভিযোগ করতেছে, যারা অপরাধ করবে তাদেরকে আইন করতে তারা করতে পারবে। কর্মকর্তা বলছেন এখানে তারা যে অভিযান পরিচালনা করেছেন, অভিযান পরিচালনার পাশাপাশি তারা বিভিন্ন প্রকল্পের অনিয়মের যে কাজগুলো সেগুলো তারা দেখভালও করেছেন। দেখভাল করার পাশাপাশি বিভিন্ন ফাইল কাগজপত্র যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই করে তারা যেমনটি বলেছেন তারা এবার উপজেলা পর্যায়ে খোঁজখবর রাখবেন যেসব কাজের মূলত অনিয়ম হয়েছে এবং যেসব কাজের কাজ শেষ না করে যে বিলগুলো তুলে নেওয়া হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু তারা কথা বলবেন। পাশাপাশি তারাও প্রকৌশল কার্যালয়ে গিয়ে এবং বিভিন্ন উপজেলা যেসব এলাকায় এইসব ঠিকাদারি কাজগুলো হয়েছিল সেসব এলাকায় গিয়ে মূলত তারা এগুলো তদন্ত করবেন। তদন্ত করে তারা এসব বিষয়ে ব্যবস্থা নেবেন বলে দুদক কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানতে পেরেছি, চট্টগ্রামের আনোয়ার উপজেলায় কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু দুদক অভিযান পরিচালনা করছে এবং সেখানে দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু সেখানে প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা কিন্তু দেখছেন তাদেরকে। এই যে আজকে এখানে অভিযান পরিচালনা করেছেন বা বিভিন্ন ফাইলপত্র দেখেছেন, অসঙ্গতিগুলো কি কি পর্যন্ত আমরা স্পেসিফিক বলতেন? আচ্ছা, এটা স্পেসিফিক আসলে বলা যাবে না, এখনো কাজটা আমরা মাত্র শুরু করেছি। আমরা অফিসিয়াল কাগজপত্র যেটা ছিল ওটা সংগ্রহ করেছি, পাশাপাশি আমাদের সরজমিনে কিছু দেখতে হবে যে ওনারা যতটুকু বিল পেমেন্ট দিয়েছেন আসলে অতটুকু কাজ হয়েছে কিনা। তো যদি অতিরিক্ত বিল পরিশোধ করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এতটুকু ফাইন্যান্স। যে উনি যেমনটা বলছেন যে যদি তাদের যে কাজের অসঙ্গতি যেগুলো পাওয়া যাচ্ছে যেগুলো স্থানীয়ভাবে সরজমিনে তারা পরিদর্শন করবেন, যেসব প্রকল্পের কাজের অনিয়ম হয়েছে এবং
যেসব কাজের শেষ না করে টাকা উত্তোলন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা দুদকের পক্ষ থেকে যে প্রণয়ন ব্যবস্থা সেটি নেওয়া হবে বলে দুদকের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে ভবনের যে স্থানীয় সরকার পরিদর্শন দুদকের অভিযান সেইখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুদক, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। আগামী নির্বাচনকে ভোট উৎসবে রূপ দিতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সীমিত পরিসরে হলেও তাদের ভোটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন CEC AMM নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানী নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জানান, রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। গত 15 বছরে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানান প্রধান উপদেষ্টা। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদ উল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রায় 13 লাখেরও বেশি রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। এ স্রোত থেমে নেই। গেল বছরে রাখাইন রাজ্য থেকে নতুন করে দেশে ঢুকেছে 1,13,000-এরও বেশি রোহিঙ্গা। এমন সংকটে আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের পাশাপাশি আরাকান আর্মি ও তাকমাদুরের সঙ্গে আলোচনায় সমাধান দেখছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। 2017 সালের 25 আগস্ট রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন এবং বর্বর হামলা থেকে প্রাণ বাঁচাতে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করেন নানা বয়সী রোহিঙ্গা। শুধু গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে 1448টি পরিবার। এছাড়া আলাদাভাবে প্রবেশ করে 5930 জন রোহিঙ্গা। এ তালিকা গেল 1.5 বছরে আরও দীর্ঘ। নতুন করে দেশে প্রবেশ করে 29,607টি পরিবার। জনের অঙ্কে যা প্রায় 1,13,000 রোহিঙ্গা। এর মধ্যে 53.77% নারী, বাকি 46.23% পুরুষ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা স্রোত ঠেকাতে ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে কাজ করার পরামর্শ দেন এ গবেষক। প্রফেসর ডক্টর ইউনূসকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিয়ে এদেরকে হয় বার্মায় পিসফুলভাবে তাদেরকে ফেরত দিতে হবে, আর নইলে তৃতীয় কোনো দেশে দিতে হবে। সেই সঙ্গে আরাকান আর্মি ও তাকমাদুর সঙ্গে আলোচনায় এ সংকট নিরসন সম্ভব বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। আমি ওআইসি বিভিন্ন জায়গায় যেতে পারি মানে এটাকে ফোকাস করার জন্য, কিন্তু আমাকে বসতে হবে এই দুটো অ্যাক্টরের সাথে, বড় আকারেই তাকমাদো এবং আরাকান আর্মির সাথে। এদিকে গেল বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে থাকা 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকিতে প্রত্যাবাসনের বদলে উল্টো নতুন রোহিঙ্গা দেশে ঢুকায় চাপে পড়ছে বাংলাদেশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর কবিরহাট উপজেলার এলজিইডি কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, কি বিষয়ে তদন্ত হচ্ছে বিস্তারিত জানাবেন? জেসিকা, আমি এখন অবস্থান করছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার এলজিইডি কার্যালয়ে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দুদকের একটি দল সেখানে তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তো আমাকে জানাতে বিভিন্ন অভিযোগে এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পড়ায় দুদক নোয়াখালী সমন্বিত কার্যালয় এই অভিযানে তারা নেমেছে বলে জানা গেছে। তো সকাল থেকে দুদকের টিম দল এই অভিযানে একটি দল এখানে এসেছেন বিভিন্ন যে কাজের বিভিন্ন যে টেন্ডার প্রক্রিয়া বা এলজিইডি যে বিভিন্ন সড়কের কাজ হয়েছে সেসব সড়কের কাজের কাগজপত্র যাচাই বাছাই করছেন, কোন প্রক্রিয়ায় টেন্ডার হয়েছে, কোন প্রক্রিয়ায় কাজ হয়েছে এবং কতটুকু গুণগত মানের কাজ হয়েছে সেটি তারা যাচাই বাছাই করছেন। তো এই মুহূর্তে নিশ্চয়ই আপনি যে দুদকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে তাদের যে তদন্ত দল সেটি বিভিন্ন ফাইলপত্র ঘেঁটে দেখছেন এবং যে উপজেলা নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলছেন। তো আমি এখন এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব দুদকের নোয়াখালী সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে কি কি অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের আজকের এই তদন্ত দল এসেছে এবং কি কি অভিযোগ আপনাদের কাছে জমা পড়েছে কবিরহাট উপজেলা এলজিইডির বিরুদ্ধে। আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের আজকে পুরো বাংলাদেশে আপনার প্রায় 36টা আপনার অভিযান চলতেছে এলজিডি অফিসগুলোতে। তো এই প্রেক্ষিতে আমাদের আজকে নোয়াখালী কবিরহাট উপজেলা এলজিডি বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে আমরা এই মর্মে, এবং আপনার এই কাজগুলো যথাভাবে হচ্ছে কিনা এবং আমাদের কাছে অভিযোগ আসছে যে যথাভাবে কাজ সম্পন্ন না করে ওনারা বিধি বহির্ভূত বা অগ্রিম বিল উত্তোলন করেন। এছাড়াও ওনারা যে এলজিডি তত্ত্বাবধানে বিভিন্ন আপনার গ্রামগঞ্জ যে রাস্তা কালভার্ট রয়েছে এক্ষেত্রে তারা নিম্নমানের কাজ করতেছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। এই প্রেক্ষিতে আমরা আজকে আমাদের এই অভিযানটা আজকে আমরা চালিয়ে যাচ্ছি আর কি। আমরা আমাদের কাগজপত্রগুলো আমরা দেখবো, দেখার পর আমরা আমাদের পরবর্তী সরজমিনী পরিদর্শনে যাওয়ার পর আমরা আমাদের প্রতিবেদন হেড অফিসে পাঠাবো। এর পরিপ্রেক্ষিতে তখন এখান থেকে একটা পরবর্তী স্টেপ নেওয়া হবে আর কি। আরেকটি অভিযোগ রয়েছে ঠিকাদারদের বিরুদ্ধে যারা নিম্নমানের কাজ করে বা যারা দীর্ঘদিন কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও রাস্তা ফেলে রাখে কাজ করে না, তাদের বিরুদ্ধে কোনো অভিযান আপনারা নামবেন কিনা? হ্যাঁ, আমরা তো আজকে ওই প্রেক্ষিতে আমাদের এখানেও আছে এই জিনিসটা, নিম্নমানের যে কাজগুলো আপনার করে থাকে। তো আমরা তো আগে কাগজগুলো একটু দেখতে হবে, কাগজগুলো যাচাই বাছাই করার পর আমরা দেখবো কোন কোন প্রকল্পের সাথে কারা কারা ঠিকাদার জড়িত আছে। তখন আমরা ওই প্রেক্ষিতে আমাদের রিপোর্টটা প্রতিবেদন আমরা আপনার হেড অফিসে প্রদান করবো। তখন আমরা এই প্রেক্ষিতে তখন আমাদের প্রধান কার্যালয় এর বিরুদ্ধে একটা হয়তো আপনার অ্যাকশনে যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ নোমান দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়, তিনি জানাচ্ছিলেন যে তাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে কবিরহাট উপজেলা এলজিইডির কাজের বিভিন্ন সড়কের চলছে, সেসব অভিযোগ তারা তদন্ত করে দেখছেন এবং এইসব অভিযোগের সাথে কারা কারা জড়িত রয়েছেন সেভাবে তারা একটি যে তদন্ত রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন তৈরি করে দুদক যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠাবে এবং সেই মোতাবেক দুদক ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। সুজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের 29 এপ্রিল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণ হারায় লাখো মানুষ, গৃহহীন হয় হাজারো পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুতুবদিয়া। তবে এত বছরেও সুরক্ষিত বেড়িবাঁধ পায়নি উপকূলবাসী, নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতির মুখে পড়তে হয় বাসিন্দাদের। সহকর্মী আব্দুর রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 29 এপ্রিল 1991 সালের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূল সহ ধ্বংস হয়ে যায়। সেই রাতের স্মৃতি আজও উপকূলবাসীকে শিহরিত করে। কুতুবদিয়ার তাবালের চরে পুতিলা বেগম বেড়িবাঁধের পাশে বসে হারানো 4 সন্তানের কথা মনে করেন। 38 বছর পরেও ভুলতে পারেনি সেই ভয়াবহ স্মৃতি। বলেন 91 সালের ঘূর্ণিঝড়ে ভয়াবহতা কবরে পড়ে গেলেও ভুলবেন না তিনি। পুতিলা বেগমের কাছে 38 বছর আগের ধ্বংস আর স্বজন হারানোর বেদনা এখনো জীবিত। তো পানি মাঝে বাকি যে
উপকূলীয়বাসী এখনো সেই ভয়াল স্মৃতি বহন করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের লাশ আর স্বজন হারানোর কান্না আজও তাড়া করে ফেরে তাদের। অবাজে বাতাসে বাড়া মানুষ খন হইকে যার কই মানুষ বাড়া বাড়া মরি গিয়ে 91 মতন অনগণ্য যারা না দেখি বসত নয় সাড়ে তোনে তোরা তোরা পানি উঠতে কিছু কিছু করবারে ভেঙ্গে 91 তো বিরানা হারবা এটা দেশ আবার শান্ত বলিয়ে ইয়ে মন মেশিন আবারে তিন আল্লাহ আবার কেন দুনিয়া দেশ সংসারী করতে দেয় না। 60 বর্গ কিলোমিটার আয়তনের কুতুবদিয়া এখন 17 কিলোমিটারে নেমে এসেছে। দ্বীপবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। দীর্ঘমেয়াদে কুতুবদিয়ার চারিদিকে যে 40 বর্গ মাইল বা বর্গ কিলো সম্ভবত এই যে বেড়িবাঁধটা, এটা টেকসই বেড়িবাঁধ হতে হবে। বর্ষার মৌসুমের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে জানান ইএনও। সাময়িকভাবে আমরা বর্ষাকালে যেহেতু বর্ষা সিজন আসছে, এলাকার কিছু বিশেষ করে 3টা স্পটে আমাদের ঝুঁকিপূর্ণ আছে। আলী আকবর ডিল, কবি জসিমউদ্দিনের ওখানে একটা স্পট আছে, আর একটা হচ্ছে আপনার তাবালের চর নামক একটা স্পট, আর উত্তর দুর্গে একটা স্পট। এই জায়গাগুলো আমি লোকাল স্থানীয় প্রশাসন হিসেবে এখানে পানি উন্নয়নের সাথে যোগাযোগ হয়েছে আমার সাথে, ওনারা কথা দিয়েছে খুব অতি শীঘ্রই এটা তারা মেরামত করার জন্য তাদের ওয়ার্ক অর্ডার হবে আর কি। 1991 সালের ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে 1,38,000 প্রাণহানি হলেও প্রকৃত সংখ্যা ছিল আরো বেশি। ক্ষতিগ্রস্ত মানুষরা পরে কক্সবাজারের ঘরুশকুল আশ্রয়ন প্রকল্পে স্থান পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুর পৌরসভার 42টি খালের বেশিরভাগ ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে দখলদাররা, আর প্রায় 60 কিলোমিটার ড্রেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এই কারণে মশা এবং জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। পিরোজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঝাটকাটি ভারানি খাল দেখে বোঝার উপায় নেই, এক সময় এই খাল থেকে বড় বড় নৌকা চলাচল করত, যা দখল আর দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় 30 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 42টি খালের অধিকাংশই দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। ফলে যত্রতত্র স্থাপনা হয়, একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে পৌরসভায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া ড্রেনগুলোকে ময়লা ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিণত হয়েছে মশা আর রোগ জীবাণুর আখড়ায়। আমাদের এই সমস্ত খালে আগে এক সময় নৌকা চলতো, আমরা বাচ্চারা গোসল করতো, সবাই খাল ব্যবহার করতো, এখন বর্তমানে অনুপযোগী। পৌরসভার নজরদারির বাইরে থাকায় এবং তাদের সঠিক নজরদারি না থাকার কারণে আস্তে আস্তে এই সব খালগুলো ভরে এখন ড্রেনও এক সময় দেখা যাবে যে ড্রেনও থাকতেছে না আর কি। এমনভাবে ভরাট হয়ে গেছে এবং দখল হয়ে গেছে, আমাদের এখানে জনজীবন বিপর্যস্ত পুরোপুরি। খালের দুই পাশে যারা আছে প্রত্যেকেই হয়তো যদি 2000 বাড়ি থেকে 2000 বাড়ি এলা, যদি 1000 থাকে 1000, যারাই থাকে উভয় দুই পাশে যারা আছে তারা করছে। ড্রেনে দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছিতে একদম বিশ্রী অবস্থা, হাঁটাও যায় না মাঝে সাঝে। দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং পুনঃখননের উদ্যোগ নিয়েছে পৌরসভা। পাশাপাশি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় জনগণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার অধিদপ্তরের আইপিসিপি প্রজেক্ট আছে, সেখানে আমাদের পিরোজপুর যে যেটি প্রতিনিধি আছে নির্বাহী প্রকৌশলী মহোদয়, তাদের মাধ্যমে আমরা প্রজেক্ট ওখানে প্রেরণ করছি। আশা রাখি সামনে এটা অনুমোদন হলে আমাদের খালগুলো আমরা পুনঃখনন করতে পারবো, বিশেষ করে পুনরুদ্ধার করতে পারবো, তখন এই শহরের জলাবদ্ধতা অনেকটা নিরসন হবে। নগরায়নের উন্নয়নের জন্য দ্রুত সময়ে দখল ও দূষণে মৃতপ্রায় খালগুলো উদ্ধার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পিরোজপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।